প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিলটিমেট নিয়মিত অনুষ্ঠান সংবাদ শিরোনাম। গতকালকে আমি বলেছিলাম যে জুলাই দিবস উপলক্ষে পত্রিকা, লোকাল পত্রিকা থাকবে না, এবং জাতীয় পত্রিকা যদি বের হয় তাহলে আমরা অনুষ্ঠান করব। আসলে জাতীয় পত্রিকা একটা আসছে, এই জন্য করে আমরা আজকে বসেছি। প্রতিদিনের মতো আজকেও আমরা আহ খবর পড়বো জাতীয় পত্রিকায়। আর সিলেটের পত্রিকা না ছাপা হওয়ার কারণে অনলাইন নিউজ পোর্টালে কিছু খবর আছে আমাদের কাছে, সেটাও পড়ে শোনাবো, অতিথির কাছে বিশ্লেষণ শুনবো। আজকের অতিথি খবর বিশ্লেষণ করবেন অধ্যাপক আব্দুল লতিফ, লেখক, উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বরাবরের ন্যায় আজকে অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম, আর পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এই প্রতিষ্ঠানটি গোয়েনঘাটের একটা প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ রহিম। রহিম সাংবাদিক এম এ রহিমকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে বিজ্ঞাপন দেওয়ার জন্য, বিজ্ঞাপনে অংশগ্রহণ করে সম্প্রচারে সহযোগিতা করার জন্য। শুরু করছি আজকে পত্রিকা পড়া। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, 22 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 6 আগস্ট 2026, 22 সফর 1448 হিজরি। খবরের কাগজ জাতীয় পত্রিকা। প্রথমে যে খবরটি পড়ে শুনেছি, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের প্রকৃত মহানায়ক দেশের জনগণ। ডক্টর ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন। উদ্বোধনীতে ডক্টর ইউনূস পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব। অন্য খবরের দিকে আমরা আসি। দুদকের 8,000 মামলা বিচারাধীন, নিম্ন আদালতে অন্তত 3,000, সুপ্রিম কোর্টে প্রায় 5,000। আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, আদালতই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ। অন্য খবর আরো, অনিবার্য বিপ্লব আসন্ন, প্রস্তুত নিন জামাতে আমির, বিরোধী দলীয় নেতা। গণসমাবেশে বক্তব্য রাখেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল। ওনার বক্তব্য কিন্তু জুলাই চেতনার অন্য ধরনের একটি বক্তব্য ইঙ্গিত দিচ্ছে। হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর শান্তা ফারহানা সহ 6 জন গ্রেপ্তার। রাজধানীর শাহবাগে সংঘর্ষ, হাতাহাতির ঘটনায় নতুন ধারা বাংলাদেশের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ফারজানা সহ গ্রেপ্তার 6 জনকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জে, বরিশালে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ, আহত 24। ছবি সহ খবরটি এসছে। এই ছিল খবরের কাগজের, জাতীয় পত্রিকা খবরের কাগজের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ে শোনাবো, তারপর অতিথির কাছে আসবো আমরা। খবরের কাগজের শেষ পৃষ্ঠা। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অর্ধেক দম্পতির সংহতি দুর্বল। নিপসমের গবেষণা, নিপসম একটি গবেষণা কেন্দ্র সংস্থা। 24.8% দম্পতির সম্পর্ক ভারসাম্যহীন। কমিউনিটি স্বাস্থ্য সেবায় দাম্পত্য শিক্ষা, মনস্তাত্ত্বিক পরামর্শ জোরদার করার সুপারিশ। আবারও জুলাইয়ের খবর। বরিশালের তথ্যমন্ত্রী, জুলাইয়ের শহীদদের মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 400 কোটি টাকা আত্মসাৎ মামলা, মাদারগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির কারাগারে। রাজধানীতে কনসার্ট ফের ডেমোক্রেসিস, বৃষ্টি স্নাত বিকেল মেতেছে তারুণ্য। অন্য আরেকটি খবর, এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাবেক যুগ্ম, পরিবর্তন আসছে, তাদের করে অ্যারেস্ট করা হয়েছে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে আইনমন্ত্রী, গুমের শিকারদের স্বজনরা আজও তাহাদের গ্রেপ্তারের প্রতীক্ষায়। রবীন্দ্রনাথের নায়িকারা, সিরাজুল ইসলাম লিখেছেন, তার একটি বিশাল লেখনী। রবীন্দ্রনাথের নায়িকারা, অর্থাৎ ওই সময় রবীন্দ্রনাথের সময় নায়িকারা কে ছিল, তাকে নিয়ে একটি লেখা আসছে পত্রিকায়। এই ছিল মোটামুটি বাংলাদেশ জাতীয় পত্রিকা খবরের কাগজ। গণ অভ্যুত্থান নিয়ে যে প্রধানমন্ত্রী কালকে উদ্বোধন করেছেন জুলাই জাদুঘর, এখানে বলা হয়েছে অভ্যুত্থানের প্রকৃত মহানায়ক দেশের জনগণ, এবং সেখানে কিছু বিশৃঙ্খলা ঘটনাও ঘটেছে বিভিন্ন কারণে। সেটাও আপনার একটু ধন্যবাদ মিলন ভাই। বিষয়টা হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হয়েছে একটা বিশাল ঘটনা। এখানে প্রফেসর ইউনূস বলেছেন পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব, এটা সঠিক কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনা নিয়ে বিশৃঙ্খলা হলো, সেটা হচ্ছে একটা ডকুমেন্টারি, যে ডকুমেন্টারিতে
অভ্যুত্থানের প্রকৃত মহানায়ক দেশের জনগণের নেতা সাইদের ছবি পর্যন্ত নেই, সাইদের কথা বলা হয় নাই। এরকম ইতিহাস বিকৃত একটা ডকুমেন্টারি যদি জাদুঘরে থাকে, সেই জাদুঘরে এসে আমরা কেমনে পথ খুঁজে নেব? হ্যাঁ, এই দেশের মানুষ জানে আন্দোলনটা কিভাবে হয়েছে। 17 বছরের স্বৈরাচার কোন রাজনৈতিক নেতার মাধ্যমে হয় নাই, হ্যাঁ, মুক্ত হয় নাই। স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশের তরুণরা, জেনজিরা তাদের রক্ত দিয়ে স্বৈরাচারকে মুক্ত করেছে, যেটা ভারতে হয় নাই। কিন্তু বাংলাদেশের জেনজিরা রক্ত দিয়ে এই দেশকে মুক্ত করেছে। এদেরকে অস্বীকার করে আপনি জুলাই জাদুঘর কেমনে, এটা পথ খুঁজে পাবো কেমনে, এটা আমি বুঝি না। সেজন্য এর জন্য দায়ী যে মন্ত্রণালয় যারা ইতিহাস বিকৃত করেছে, সেই ইতিহাস বিকৃত করার যারা দায়ী তাদেরকে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটাই আশা করছি। হ্যাঁ, যদি এই ঘটনার একটা ঘটনা বলি মিলন ভাই, ঘটনা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হককে একদিন সকালে এসে একজন বলছিল, নেতা আপনি অমুক, তামির আপনি তমুক, আপনি এই আপনি সেই ইত্যাদি ইত্যাদি অনেক সাম্প্রতিক কথা বলছিল। সে যাওয়ার পরে শেরে বাংলা তার বাগ্নিকে বলছিলেন, বাগ্নি বললো শেরে বাংলাকে, মামু বুঝলেন আপনাকে পাম দিল তো? তো শেরে বাংলা বললেন পাম তো দিছে, বুঝছি তো, মজা তো লাগছে। এখন এই মজা লাগার মধ্যে যদি আমরা থাকি যে আমাকে নায়ক বানিয়ে দেওয়া হলো আপনার জুলাই অভ্যুত্থানের, আমি খুশি হয়ে গেলাম। হ্যাঁ, তো এই খুশি হওয়ার মধ্যে যদি থাকি তাহলে ইতিহাস বিকৃত হবে। আর ইতিহাস বিকৃত হলে এই দেশের জনগণ যারা দেখেছে, দুই চোখ দিয়ে দেখেছে কি ঘটেছে, তারা কখনো ক্ষমা করবে না। তো জুলাই সেজন্য এখন প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, কথাগুলো কিন্তু সকলকে সম্পৃক্ত করি, বলছে মহানায়ক হচ্ছে দেশের জনগণ। হ্যাঁ, জনগণের মধ্যে জনগণের মধ্যে সবাই থাকলেও কাউকে নেতৃত্ব দিতে হয়। এই নেতৃত্বটা যে দিয়েছে আবু সাইদ, এটা অনস্বীকার্য। এই আবু সাইদের বুকের রক্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে, সেটা অনস্বীকার্য। এইটাকে অস্বীকার করার কোনো কারণই নেই। সেজন্য এই বিষয়গুলো হচ্ছে এই যে আমাদের পামপট্টির রাজনীতি, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে সঠিক রাজনীতি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, আমি অনুরোধ জানাচ্ছি সঠিক তথ্য যাতে আসে। খবরটা দুদকের 8,000 মামলা যদি বিচারাধীন থাকে, বলা হয় যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। হ্যাঁ, আমাদের মামলা যখন চলে তখন অনেকে আমাদের স্বস্তিতে থাকে, জামিন নিয়ে সে বহাল তবিয়তে থাকে। তো দুদকের মামলা হচ্ছে দুর্নীতি বিরোধী মামলা। এই দুর্নীতির মামলাগুলো যদি বিচারাধীন থাকে বছরের পর বছর, তাহলে এই বিচারের দরকারটা কি? যারা এই মামলা থেকে দুদকে দুর্নীতির মাধ্যমে অর্থ কামাই করলো, সেই অর্থ, আমি একটা ঘটনা বলি মিলন ভাই, তখন মানে মিডিল ইস্টে প্রচুর মানুষ যাওয়ার ছিল, তখন এক সময় 80-র দশকে। তো একজন হাজি সাহেবের কথা আসছিল ইত্তেফাকে। এই হাজি সাহেব প্রতি বছর বলেন যে আমি 1000 লোক মিডিল ইস্টে পাঠাবো। তো 1000 লোকের কাছ থেকে 1 লাখ টাকা করে টাকা নিতেন, নিয়ে এই টাকাটা উনি এফডিআর করে রাখতেন। এফডিআর করে রাখার পরে উনি হজ করে আসলেন, এসে বললেন বাবা তোমার বিদেশ যাওয়া হয় নাই, তোমার টাকাটা তুমি রিটার্ন নাও। অর্থাৎ হাজি সাহেব তার মতো হাজি সাহেব কিন্তু একজন ইমানদার মানুষ। যে টাকাটা পেল সে বললো না হাজি সাহেব ভালো মানুষ, ইমানদার মানুষ। পরের বছর যখন হাজি সাহেব বলবে যে আমি লোক আর পাঠাবো আর 1000, সে নিয়ে দৌড়ে টাকাটা দেবে। বিষয়টা হচ্ছে এর ভিতরে যে টাকাটা দিয়ে বেনিফিট অর্জন করলো, এই বেনিফিটটা অনেক কিছু। আর আমাদের সমস্যা হচ্ছে হাজি সাহেব তো টাকাটা রিটার্ন দিত, আমাদের রিটার্নও দিবে না। কারণ এই টাকা দিয়ে তারা বিভিন্ন মানুষকে কনভিন্স করে তারা আসতে হলে বিচারটা তাদের পক্ষে নিয়ে যাবে। আদালতে এখনো 3000, সুপ্রিম কোর্টে তো 5,000 মামলা। এগুলো থাকলে আসলে কোনো এই তৎপরতা কোনো মানে হয় না। জুলাইকে নিয়ে একটা কথা বলেছেন, অনিবার্য বিপ্লব আসন্ন, প্রস্তুতি নিন। আরেকটি বিপ্লব আসলে আসন্ন, এটা সত্য কথা। এর কারণ হচ্ছে আপনি যদি জুলাইয়ের চেতনাকে ধারণ না করেন তাহলে একটা বিপর্যয় যে হবে এটা অনস্বীকার্য। সেজন্য আমাদের সবারই আসলে বিষয়টা হচ্ছে যে দেখা যায় যে মনে করেন একটা সিনেমায় একটা গ্রুপ যাচ্ছে একটা কিছু দখল করতে, ওই যাওয়ার পথে কিন্তু সব বাধা তারা একসাথে ফেস করে। কিন্তু যখন ওই মনে করেন একটা ডায়মন্ডের খোঁজ দিচ্ছে, তখন দেখা যায় নিজেদের মধ্যে মারামারি লেগে যায় এবং এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু হয়ে যায়। আলটিমেটলি কি হয়? আলটিমেটলি নিজেরা মারামারি করে শেষ হয়ে যায়। তখন ওই পাওয়াটা নিয়ে এখন বিষয়টা হচ্ছে এই যে সমস্যাটা, এই যে আন্দোলনে জুলাই বিপ্লবে বিএনপি, জামাত এবং অন্যান্য দল যারা জড়িত ছিল, সারা দেশের জনগণ জড়িত ছিল, এদের মধ্যে যদি বিভেদটা তৈরি হয়, এই বিভেদটা পরে আর রিপেয়ার হয় না। আমি প্রফেসর একটা কথা বলি, সেটা বলছিল যে
যদি দেখা যায় যে আমাদের মধ্যে বিভেদ তো হবেই, বিভেদ তো হয়ে যায়, সাধারণত বিভেদ হয়ে যায় যখন রুটি রোজগারের মানে সন্ধান পাওয়া যায়, ডায়মন্ডের খোঁজ পাওয়া যায়, তখন বিভেদ তৈরি হয়। বিভেদ তৈরি হওয়ার পরে যদি এলিয়েন এসে আক্রমণ করে তখন কি আমরা ঐক্যবদ্ধ হব? তখন ওই প্রফেসর বললেন না, আক্রমণ আমরা একত্র হব না। তখন দেখা যাবে আরেকটা গ্রুপ এলিয়েনের দালালি শুরু করে দিছে। এই যে বিভেদটা তৈরি হয়, এই বিভেদটা কখনো পরে রিপেয়ার হয় না। উদাহরণ এখন বলা হচ্ছে আমাদের আমি যে আসন্ন কথা তো অত্যন্ত না, এখন যদি সেটা না, ঠিক আছে, আসন্ন তো সবসময় আসন্ন। আপনি যদি মানে জুলাইয়ের চেতনাকে ধারণ করেন তাহলে আসন্নটা দূরে হয়ে যাবে। আর যদি দেখা যায় জুলাইয়ের চেতনাটাকে ধারণ করতে না পারেন তাহলে এই বিপদটা হবেই। এটা যে কোনো সময় হতে পারে। আমার কাছে একটা দেশে আসন্ন একটা দেশে হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আমরা জুলাইয়ের চেতনা ধারণ না করি। আমরা আশা করবো জুলাইয়ের চেতনা, এই যে দেখেন আসন্ন বলছেন, এর কারণটা হচ্ছে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 24, ছাত্রদলের হামলা প্রতিবাদে শিবিরে গণজমায়েত। এই যে সমস্যাটা, আমরা এখন ছাত্রদল এবং শিবির অথবা বিএনপি এবং জামাত প্রত্যেকে একজন আরেকজনকে শত্রু মনে করছে। আসল শত্রু তো যাদেরকে উৎখাত করা হয়েছে তারা তারা এখন ষড়যন্ত্র করছে এবং যে কোনো সময় দেশে আসবে, এখন সমস্যা তৈরি করবে, কিন্তু ওদেরকে বাদ দিয়ে নিজেরা এখন কামড়াকামড়িতে লেগে গেছে এবং আলটিমেটলি যেটা হবে সেটা মানে মারাত্মক অবস্থা হতে পারে। আমরা শেষ বিষয়ে কিছু খবর আছে এখন এই যে একটা মানে দম্পতি সম্প্রতি দুর্বল, এটা গবেষণাটা সঠিক, কিন্তু গবেষণাটা সঠিক, কিন্তু রিপেয়ারের পলিসি যেটা আমরা করি, আমরা আমাদের দেশে কাউন্সেলিং খুব শক্তিশালী না, কাউন্সেলিং খুব দুর্বল। এবং দেখা যায় যে দম্পতিদের মধ্যে যখন কোনো সমস্যা হয় মিলন ভাই, তখন তৃতীয় পক্ষ যখন ইন্টারফেয়ার করে তখন এটা আরো সমস্যাটা আরো বড় হয় এবং আলটিমেটলি এটা রিপেয়ার হয় না। এজন্য দম্পতিদের সংহতি বজায় রাখার জন্য আমাদের ধর্মীয় চেতনায় ফিরে আসতে হবে। ধর্মীয় চেতনায় যেভাবে নারী পুরুষকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, সেই অধিকারকে যদি আমরা স্বীকার করি, আমরা যদি আখিরাতকে স্বীকার করি, তাহলে এই দম্পতিদের সংহতি শক্তিশালী হবে। হ্যাঁ, আল্লাহ নারীকে পুরুষদের আচ্ছাদন হিসাবে তৈরি করেছেন, পোশাক পরিচ্ছদ হিসাবে তৈরি করেছেন। সেজন্য হ্যাঁ, এক গ্রুপ আরেক গ্রুপের সহগামী হবে এবং সহযোদ্ধা হবে, সেটাই স্বাভাবিক। এবং তার জন্য ধর্মীয় যে কাউন্সেলিং, এই কাউন্সেলিং কে আমাদের শক্তিশালী করা উচিত। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, প্রত্যেকটা ধর্মে কিন্তু দম্পতিদের সংহতির উপর জোর দেওয়া হয়েছে। এবং যারা ধর্মীয় নেতা তাদেরকে এই যে মানে ফেরকাবাজি রাজনীতি থেকে বের হয়ে এসে প্রকৃত তথ্যগুলা, ধর্মের প্রকৃত তথ্যগুলা মানুষের সামনে উপস্থাপন করা। ভয়াবহ কিন্তু অবস্থা, মানে সম্পূর্ণ দম্পতিকে যদি ভাগ করে অর্ধেক দম্পতির কথা এখানে বলা হয়। না, এটা ঠিক আছে, কিন্তু এটা আমাদের হচ্ছে ওয়েস্টার্ন একটা কালচারের প্রভাব। ওয়েস্টার্ন সমাজে কিন্তু ধর্মীয় দম্পতিদের সংগতি মোটেই নাই। এখানে প্রচুর ডিভোর্স হচ্ছে, প্রচুর বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এটা হার তো এখানে 24.8 বলা হচ্ছে, ওখানে 80%-এর উপরে চলছে। এখন এইটার প্রভাবটা হচ্ছে আমাদের দেশে আসছে। আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে যেখানে ধর্মীয় মূল্যবোধটা শক্তিশালী, সেখানে এটা হওয়ার কথা ছিল না। কিন্তু আমাদের ধর্ম থেকে আমাদের দূরে থাকাটাই হচ্ছে এর কারণ। এবং আমাদের ধর্মীয় নেতারা আসলে ফেরকাবাজিতে লিপ্ত, এবং ফেরকাবাজি বন্ধ করে যদি তারা প্রকৃত তত্ত্বটা, ধর্মের প্রকৃত সত্যটা তুলে ধরে, তাহলে এই জিনিসগুলো শক্তিশালী হবে। ধর্মীয় ফিলিংসটাই যখন ভালো কাজ করে তখন কিন্তু এরকম আর হয় না। এদিকে জামাতের খবর আরেকটি একটু অন্য ধরনের খবর আসছে। 300 কোটি টাকার 400 কোটি টাকার আত্মসাৎ পাবনায় মাদারগঞ্জ উপরে জামাতের সাথে। এইটা আমি মনে করি পজিটিভ, এটা আমি পরে মনে করি পজিটিভ। জামাতের আমির হলে কি হবে, যে কোনো ব্যক্তি হোক, তার অন্যায় করতে পারে, মানুষ অন্যায় করতে পারে। হ্যাঁ, আমরা একটা সিনেমা দেখেছি না, হিন্দি সিনেমা, হাম ফিরিস্তা নেই, মানুষ ফিরিস্তা না, মানুষের ভুল হবেই, এবং ভুল হওয়ার পরে যখন বিচার হবে সেটাই। এবং এই জিনিসটা পজিটিভ। আরেকটা পজিটিভ নিউজ হচ্ছে গাজী সালাউদ্দিন গ্রেফতার, এইটাও পজিটিভ। যে কোনো মানুষ ভুল ভ্রান্তি লোভের মানুষের সবচেয়ে বড় সমস্যা, এটা একটু অন্যরকম, এটা কিন্তু রাজনীতি পলিটিক্স এর শিকার আর কি। উনি যদি এনসিপি তে থাকতো তাহলে এই ধরনের অ্যারেস্ট হতো না, এই ধরনের ঘটনাটা। আমরা চাই এনসিপি তে যারা আছে বা জামাতে যারা আছে তারাও যদি কোনো অন্যায় করে, বিএনপি তে যারা আছে তারাও যদি কোনো অন্যায় করে, তাহলে সাথে সাথে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া। এইটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। জুলাইয়ের চেতনা হচ্ছে কেউ আইনে উঠবে না, কেউ দেশের মালিক না। এই যে মনে করেন দেশে এখন যেভাবে চাঁদাবাজি চলছে, মিলন ভাই, একটা ঘটনা তো আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে একটা লোকের অন্ধ্রকুশি চেপে ধরে 70 লাখ টাকা আদায় করা হয়েছে অর্গানিক ওয়েতে। কত নিঃশৃংস ঘটনা। হ্যাঁ, এইসব ঘটনা যদি দেশে চলে তাহলে এই দেশটা কখনো মানুষের দেশ হবে না, মানুষের অধিকারের দেশ হবে না। মানুষের অধিকারের দেশ প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং কাউকেই
বিচারের বাইরে আইনের ঊর্ধ্বে নেওয়া উচিত না। একটা ভালো খবর এটা দিয়ে একটু শেষ করেন জাতীয় পত্রিকা আমাদের কিছু লোকাল হ্যাঁ, জুলাই শহীদ ফটো- পরিবার এবং যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, অবশ্যই সরকারের দায়িত্ব, এবং সেটা নিশ্চিত করবেন সেটাই আশা করি। রাষ্ট্রপতি এবং পাশাপাশি আমরা যেটা চাইবো যে ডকুমেন্টারিতে যারা এই অঘটনের মূলে আছেন তাদের বিরুদ্ধে যাতে মাননীয় প্রধানমন্ত্রী স্টেপ নেন। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। অনেক খবরের কাগজে আমরা পড়েছি। আমি আগে বলেছি যে সিলেটের গতকালকে জুলাই দিবস উপলক্ষে সিলেটে পত্র পত্রিকা বন্ধ ছিল, তো আমরা বলেছিলাম হয়তো আজকে অনুষ্ঠানে আমরা করতে পারবো না, কিন্তু আমরা দেখেছি যে নিউজ পোর্টালে কিছু অনলাইনে খবর আসছে, এটা নিয়ে আমি কিছু পড়ে শোনানোর চেষ্টা করছি আমি অনলাইন থেকে, এটার উপরে কিছু আমরা বিশ্লেষণ তুলে আসতে লতিফের কাছে। আজ বৃহস্পতিবার 22 শ্রাবণ, আবারও তারিখ সহ দেখে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের 4 কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা। ভারতীয় ভিসা সেবা নিয়ে যে সতর্কতা জারি করলো হাই কমিশন। সিলেটের জোড়া ব্রিজের পাশ থেকে আটক ফরহাদ বাদশা। সিলেটের জোড়া ব্রিজের পাশ থেকে, জোড়া ব্রিজ বলতে জোড়া ব্রিজ বলতে কিন ব্রিজ বলে বোঝানো হচ্ছে। শেখ হাসিনাকে বহন করা বিমানের 4 পাইলট কারা ছিলেন, তারা এখন কোথায়? সিলেটে আরো 2 জনের মৃত্যু। এই লোকাল কিছু খবর নিয়ে আসছে এখানে। সিলেটে আরো 2 জনের মৃত্যু সংবাদ একটা আছে। জোড়া ব্রিজের পাশ থেকে আটক ফরহাদ বাদশা। আর কিছু আর সিলেটের সিটি কর্পোরেশনের 4 কর্মকর্তা দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। না, বিষয়টা হচ্ছে মিলন ভাই, আমরা একটা কবিতা পড়েছিলাম মেঘনাদ বোধ থেকে নেওয়া, মেঘনাদ ও বিভীষণ কবিতা, মনে আছে কিনা? এত করে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তার উচিত কি হলো ওই কাজ, নিকোলা সরস্বতী তোমার জননী, সরু শম্ভু নিব পূর্ণকর্ণ, আতিশ পুত্র বাসব দিতে। এখানে যে মূল মেসেজটা হচ্ছে, সেখানে বলা হচ্ছে চন্ডালে আনিয়া বসাও রাজার আসনে। এই যে আমাদের ব্যাপারটা হচ্ছে, আমাদের সব জায়গায় চন্ডালকে রাজার আসনে বসানো হয়, তাই এই ঘটনাটা ঘটে। আপনি যে সিটি কর্পোরেশন কর্মকর্তা হোক, যেই হোক, মানে চন্ডালকে কখনো রাজার আসনে বসানো ঠিক না। আর যদি বসানো হয় তাহলে যাতে আইন সব সময় সবার জন্য সমান থাকে, এই প্রত্যাশা আমরা করবো সব সময়। হ্যাঁ, কারণ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কাউকে আইনের ঊর্ধ্বে রাখা উচিত না। হ্যাঁ, এই যে বলা হচ্ছে একটা আইনে আপনার প্রেসিডেন্টকে সবসময় আইনের ঊর্ধ্বে রাখা হবে, কেন আইনের ঊর্ধ্বে রাখা হবে? হ্যাঁ, সারা দুনিয়ায় যে সিস্টেমটা আছে, যেমন সিঙ্গাপুর দুর্নীতি মুক্ত হয়েছে হুইসেল ব্লোয়ারের মাধ্যমে। ক্ষমতা যে কেউ মানে রিপোর্ট করতে পারে, যে কেউ রিপোর্ট করতে পারে, আমি রিপোর্ট করতে পারবো, যে কেউ রিপোর্ট করতে পারবে, এবং দুদক কারো আঙ্গুল ইশারা চলবে না। যদি আঙ্গুল ইশারায় দুদক না চলে এবং যে কেউ রিপোর্ট করার একটা সুযোগ দেওয়া হয়, তাহলে এই দেশে কখনো দুর্নীতি হবে না। কারণ যে ঘুষ দিবে মিলন ভাই, সেই লোকটাই আবার ইনফর্ম করবে যে এই লোকটা ঘুষ দিতে আমার কাছে। হ্যাঁ, যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হয়, যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনি যে বলছেন যে চন্ডালকে আসনে বসাবেন না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো এটা হয় না। জনগণ যাকে ভোট দেবে সে তো তার দায়িত্ব পালন করবে, কিন্তু আইনের ঊর্ধ্বে যখন জনগণকেই সজাগ থাকতে হবে। যখন আইনের ঊর্ধ্বে কেউ যাবে না, তখন সে দেখা যাবে যে কাউকে আইনের ঊর্ধ্বে না রাখলেই বিচার সবার জন্য সমান হবে। আমরা ইন্ডিয়া দেখেছি, সিটিং প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, তাকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, একসময় তাকে অ্যারেস্ট করা হয়েছে। গণতন্ত্রের চর্চা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন অবশ্য সেটা নেই ইন্ডিয়াতে, এখন মোদি গভর্নমেন্ট, মোদি মিডিয়া টিডিয়া সবাই আমাদের ইন্ডিয়াতে নর্মালি, কিন্তু এই আইনটা কিন্তু এখন আছে। প্রধানমন্ত্রীর ছেলে কোনো খাতির হয়। হ্যাঁ, এখনই আরো কিছু খবর আছে আমাদের নিউজ পোর্টাল থেকে, আমি পড়ে শোনাচ্ছি। সিলেট মহানগরীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ে। সাল্লায় বর্ষার পানিতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে 2 কিশোর। এই ধরনের খবরগুলো এখন মহাপরিকল্পনা যেগুলো আছে, মাস্টার প্ল্যান যেগুলো আছে, দেখা যায় পরিকল্পনার একটা সংজ্ঞা বলা হয়েছিল। হ্যাঁ, এটা প্ল্যানিং এর বাংলা করা হয়েছে পরিকল্পনা। তো আমাদের পরিকল্পনা হচ্ছে পরি হয়ে কল্পনা হয়ে আকাশে উড়ে যায়। আমাদের পরিকল্পনা কখনো বাস্তবিত হয় না, এটা পরীর মতো কল্পনা হয়ে আকাশে উড়ে যায়। তো মাস্টার প্ল্যান আমরা অনেক দিন থেকে সিলেটে মাস্টার প্ল্যান সিলেট, এই সিলেট শুনছি, কিন্তু বাস্তবে আসলে আমরা যে তিমিরে ছিলাম তার থেকে আরো অন্ধকারে যাচ্ছি। এখন বৃষ্টি হলেই আপনার রাস্তাতে পানি আসে। হ্যাঁ, এই সামান্য জিনিসটা আমরা দূর করতে পারছি না। যে মাস্টার প্ল্যান গুলো নেওয়া হয় সিলেটে, এটা ঢাকায় গেলে কি পরিবর্তন হয়ে যায় নাকি না থাকে? আসলে এটা এত প্ল্যানের দরকার নাই ভাই। আগে যখন মানে মানুষ রাজমিস্ত্রি বিল্ডিং করতে, তখনও কিন্তু বিল্ডিং হয়েছে, এত প্ল্যানের দরকার। আরো কিছু গতকালকে সিলেটে জুলাই দিবসকে নিয়ে যে কথাগুলো এসেছিল,
কিছু খবর আসছে ইয়াতে নিউজ পোর্টালে। জুলাইকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করবেন বিএনপি একটি অনুষ্ঠানে। আরো বলেছেন বাণিজ্য মন্ত্রীর ছবি সহ দিচ্ছি খবরটি, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়া। জুলাই গণ অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কালকে জুলাই আন্দোলনে কিন্তু বেশ কিছু না, বিষয়টা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কোনো আন্দোলনকে যদি দলীয়করণ করা হয় তাহলে এখান থেকে বেনিফিট আসে না। এখন জুলাই আন্দোলনে বিএনপি বাস্তবায়ন করবে এইসব কথা না বলে আমরা সরকারের পক্ষ থেকে আমরা জুলাই আন্দোলন দেশের জনগণ বাস্তবায়ন করবে, দেশের জনগণ যদি বলা হতো তাহলে সবাইকে সম্পৃক্ত করা হতো। এই যে গতকালকের ঘটনা, এই ঘটনা যদি মানে একটা ডকুমেন্টারি তৈরিতে সরকারি দল, বিরোধী দল, এনসিপি টেনসিপি সবাইকে যোগ করা হতো তাহলে এরকম অঘটন ঘটতো না। এই যে বিদেশিরা চলে গেল, এটা আমাদের জন্য চরম অপমানের। হ্যাঁ, এই বিষয়টা আপনার অটোমেটিক্যালি দূর হয়ে যেত যদি সমন্বিত একটা পদক্ষেপ থাকতো। সমন্বিত অপমান না ভাই, এই যে এরা বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা নিয়ে ভবিষ্যতে কিন্তু আমাদের দেশের জন্য এটা তো মানে বোঝাই গেল যে জুলাই বিপ্লবের ফলাফল এই দেশের জনগণ পাচ্ছে না। আলটিমেটলি এই দেশের জনগণ জুলাই বিপ্লবের ফলাফল পাচ্ছে না, সেটাই। জুলাই নির্যাতন হয়রানি মামলায় 55 সাংবাদিক HRSS এই খবরটি দেখে। জুলাই নির্যাতনের হয়রানি হয়েছে, মামলার শিকার হয়েছে 55 জন সাংবাদিকরা কিন্তু রেহাই পায়নি সেখান থেকে। না, সাংবাদিকরা হবেই, কারণ হচ্ছে সাংবাদিকতা এখন তো চলছে, যেমন ইন্ডিয়ায় মোদি মিডিয়া হয়ে গেছে, বাংলাদেশে ছিল হাসিনা মিডিয়া, এবং হাসিনা মিডিয়ার এগেনস্টে যারা ছিল তারাই মামলার শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে। এবং এই যে তৎপরতা, এই তৎপরতা কখনো যায় না মিলন ভাই, এটা শাসক বদলায়, কিন্তু শাসক যে খারাপ যে সংস্কৃতি তৈরি করে যায় সেটা অন্যরা ধারণ করে, মনে করে এইটাই তো সহজ পথ। হ্যাঁ, এইটাই তো সহজ পথ। এখান থেকে বের হতে হলে একটা বোল্ড স্টেপ লাগবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনার দলের স্বার্থ তাহলে কখনো হবে না, যদি মনে করেন দেশের স্বার্থ তাহলে অবশ্যই হবে। সেজন্য উই মাস্ট ওভারকাম। হ্যাঁ, ওই যে গানটা ছিল উই মাস্ট ওভারকাম। হ্যাঁ, আমরা যদি সেটা বলি যে উই মাস্ট ওভারকাম, আমাদের যে কোনো সমস্যা দূর করতে হবে এবং দেশের জনগণের জন্য এই দেশ হবে, তখন দেখা যাবে আলটিমেটলি এটা সমাধান হবে, সাংবাদিকরাও নির্যাতিত হবে না। আমরা চাই জুলাই বিপ্লবকে ধারণ করা। জুলাই বিপ্লব আরো কিছু খবর নিউজ পোর্টালে এসেছে। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। এই খবরটির মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। না, এটা তো অবশ্যই নিশ্চয় সরকারের দায়িত্ব এবং সরকার করবেন এই আশা আমরা রাখছি। সরকার যখন নিজেই বলে যে সরকারের সমস্যাটা হচ্ছে যে আমরা যে ডকুমেন্টারিতে যে ঘটনা দেখলাম সেটাতে হতাশ হয়েছে। হ্যাঁ, আমরা চাইবো এই বিষয়টা যারা ঘটিয়েছে তাদের সুষ্ঠু বিচারের ইয়েতে করা হোক, জবাবদিহির মধ্যে আনা হোক। এটা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে এবং এই ভাবমূর্তি নষ্টের কারণ হচ্ছে এই ডকুমেন্টারিতে বিশাল ফল্ট, যেটা মাননীয় প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্বীকার। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। আমরা আর যাচ্ছি না, একটা খবর অন্তত সিলেটবাসীকে জানানোর কথা জানিয়ে দিচ্ছি। সিলেটে 24 ঘন্টায় 94 মিলিমিটার বৃষ্টিপাত, ফের ভারী বর্ষণের একটি আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। নতুন ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন তবে এটা একটা ভালো আগাম একটা খবর হিসেবে, যেহেতু ভারী বর্ষণ হতে পারে, প্রত্যেকে আমরা সতর্ক থাকবো এই আশা ব্যক্ত করি। আজকের অনুষ্ঠান শেষ করছি। সুন্দর বিশ্লেষণের জন্য আজকের অতিথি অধ্যাপক আমাদের লতিফ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় পাঠক দর্শক, আপনারা আজকে আমাদের পত্রিকা হাতে না থাকায়, বিশেষ করে যাতে স্থানীয় পত্রিকা হাতে না থাকায় পড়ার একটু বিঘ্ন হয়েছে, হঠাৎ করে অনলাইন নিয়ে আমরা বসেছি আজকে। আর জাতীয় পত্রিকায় খবরগুলো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আজকের মূল খবর আছে, এবং একটা খবর আমাদের আলোচিত করেছে দুদকের 8000 মামলা বিচারাধীন অবস্থায়। এই বিচারের দিনের অবস্থায় সুন্দর বিশ্লেষণ করেছেন যে বিচার যখন দেরিতে হয় তখন বিচারের এই আশা আর করা যায় না, বিচার তখন থাকে না। আশা করি আমাদের এগুলো জটিলতা কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে আবারও সিলেটের পিএন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস এর সৌজন্যে যাত্রা সম্প্রচারক, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।